সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কৃষ্ণপক্ষ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। রাহেলা বললেন, রাত তো অনেক হয়েছে, 10টা প্রায় বাজে, খেয়ে যাও না। আবরার লজ্জিত ভঙ্গিতে বলল, জি না, এখন উঠব, অনেক দেরি করে ফেললাম। অরু বলল, উঠব বলে তো বসেই আছেন, উঠছেন তো না। মিরু তাকালো শাসনের ভঙ্গিতে, চোখের ভাষায় বলার চেষ্টা, এসব কি হচ্ছে। রাহেলা বললেন, বাবা তুমি পা তুলে আরাম করে বসো, ঘরে যা আছে তাই খাবে, আমি খাবার দিতে বলে আসি। মিরু বলল, আমরা কিন্তু খুব ঝাল খাই, আপনি ঝাল খেতে পারবেন তো? চেষ্টা করে দেখি। আবিরের বাবা আবার একদম ঝাল খেতে পারে না। কাঁচামরিচ কিনতে গিয়ে দোকানদারকে কি বলে জানেন? বলে, এই যে ভাই, ঝাল নেই এমন কাঁচামরিচ আছে? উনি আছেন কেমন? ভালো আছে, আজই কথা বললাম। অবশ্যই খুব ভালো বোধহয় নেই, আমার কাছে তার গলার স্বর একটু ভারী ভারী লাগলো, মনে হয় ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে গলার স্বর ভারী হয়ে যায় না? আবরার হাসি মুখে বলল, ডাক্তারি শাস্ত্রে এমন কথা পড়িনি, তবে হতে পারে। জানেন, মাঝে মাঝে ওর গলা আমি একদম চিনতে পারি না। একদিন কি হয়েছে জানেন? সে অফিস থেকে টেলিফোন করে আমাকে বলল, মিরু, কেউ কি আমার খোঁজ করেছিল? আমি একদম গলা চিনতে পারিনি। আমি বললাম, কে কে কথা বলছেন? ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং তো বটেই। মিরু আরেকটা গল্প শুরু করতে যাচ্ছিল। রাহেলা তাকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন। বিরক্ত স্বরে বললেন, তোর কি বুদ্ধি শুদ্ধি একেবারেই নেই? ওকে অরুর সঙ্গে গল্প করতে দে, ও অরুর সঙ্গে কথা বলতে এসেছে, তোর বকবকানি শোনার জন্যে আসেনি। তখন থেকে আঠার মতো লেগে আছিস। মিরু আহত গলায় বলল, আঠার মতো কখন লেগে রইলাম? বাবুর শরীর খারাপ, বাবুকে দেখাচ্ছিলাম। দেখানো তো হয়েছে, এখন চুপচাপ আমার সামনে বস। মিরু গম্ভীর মুখে বসল, তার মনটা খারাপ। আবিরের বাবা প্রসঙ্গে একটা মজার গল্প মনে হয়েছিল, গল্পটা বলা গেল না। খাবার টেবিলেও বলা যাবে না, বাবাও নিশ্চয়ই একসঙ্গে খেতে বসবেন। এইসব হালকা ধরনের গল্প বাবার সঙ্গে করা যায় না। রাহেলা চাকচাক করে আলু কাটছেন। ঘরে খাবার তেমন কিছু নেই, আলু ভাজি করে দেবেন, একটা পদ বাড়বে। দুপুরের মাছ আছে, রাতে ডিমের তরকারি করা হয়েছে। মাছ, ডিমের তরকারি, আলু ভাজা। ডাল রান্না হয়নি, অনেকে আবার ডাল ছাড়া খেতে পারে না। একটু ডাল কি বসিয়ে দেবেন? আধ ঘন্টার মতো লাগবে। আচ্ছা লাগুক, এক রাতে একটু দেরি করে খেলে কিছু হবে না। মিরু কেমন মুখ কালো করে বসে আছে। রাহেলার মায়া লাগলো। তিনি কোমল গলায় ডাকলেন, মিরু। কি? মুখ কালো করে বসে আছিস কেন? তুই কি রাগ করেছিস আমার কথায়? না। আচ্ছা, তোর কাছে আবরার ছেলেটাকে কেমন লাগে? ভালো। কিরকম ভালো? বেশ ভালো, ভদ্র, চেহারাও সুন্দর, অবশ্যই গায়ের রং শ্যামলা ধরনের। আবিরের বাবার পাশে দাঁড়ালে বেচারাকে রীতিমতো কালো লাগবে। আমেরিকায় থেকে এখন নিশ্চয়ই আরও ফর্সা হয়েছে। রাহেলা বিরক্ত মুখে বললেন, ফর্সা হবারই কথা। তুমি তোমার দুই জামাইয়ের মধ্যে কাকে বেশি পছন্দ করো মা? দ্বিতীয় জন এখনো জামাই হয়নি, হোক, তারপর দেখা যাবে। ধরো হয়েছে, হতে বাকিও বেশি নেই। বড় জামাইকে বেশি পছন্দ করব, বড়র মর্যাদাই আলাদা। তোমার বড় জামাই তোমাকে খুব পছন্দ করে মা, প্রতি চিঠিতে তোমার কথা থাকে। লাস্ট চিঠিতে লিখল, মার শরীরের দিকে লক্ষ্য রাখবে,
ব্লাড প্রেশার এই বয়সে কন্ট্রোলে রাখতে হয়। তুমি খুব খেয়াল রাখবে। মা বুড়ো মানুষ, ওষুধ খাবার কথা হয়তো মনেই থাকবে না। রাহেলা বিস্মিত হয়ে বললেন, তুই কি চিঠি মুখস্থ করে ফেলেছিস নাকি? মিরু লাজুক গলায় বলল, অনেকবার করে পড়ি তো মা, মুখস্থ হয়ে যায়। এই যে ওর চিঠিটা তোমাকে পড়ে শোনালাম, এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছ? না। ইন্টারেস্টিং হচ্ছে সব জামাইরা শাশুড়িকে আম্মা ডাকে, ও কিন্তু তোমাকে মা মা ডাকে। মা ডাকটা অনেক আন্তরিক না? রাহেলা কঠিন কিছু বলতে গিয়েও বলতে পারলেন না। তার দাঁত ব্যথা তীব্র হচ্ছে, বসে থাকতে পারছেন না। অরু বলল, আপনি পা তুলে আরাম করে বসছেন না কেন? পায়ে ঠান্ডা লাগছে না? পায়ের উপর চাদরটা টেনে দিন। আবরার বলল, তোমার মার বিছানায় পা তুলে বসতে সংকোচ লাগছে। এটা মার বিছানা মোটেই না, এটা হচ্ছে গেস্ট বিছানা। বাবা মার ঝগড়া হলে মা এখানে ঘুমোতে আসেন। এখন কি ওনাদের ঝগড়া চলছে? হ্যাঁ, চলছে। সপ্তাহে তারা 8 বার ঝগড়া করেন। এমন সব তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া যে মাঝে মাঝে তাদেরকে খুব ছেলে মানুষ বলে মনে হয়। আজ কি নিয়ে তাদের ঝগড়া হয়েছে জানেন? কি নিয়ে? দাঁত ব্যথা নিয়ে। মার দাঁত ব্যথা করছিল। বাবা বললেন লবণ পানি দিয়ে কুলকুচা করতে। মা বললেন এতে কিছু হয় না। বাবা রেগে গেলেন। তুমি কি করে দেখেছ যে হয় না? না করেই বললে হয় না। যুক্তি এবং কাউন্টার যুক্তি চলতে থাকলো। এক পর্যায়ে বাবা, থাক, সেটা আর আপনাকে বলবো না। অরু মিটিমিটি হাসতে লাগলো। আবরার মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এই মেয়ের কথা বলার ভঙ্গি এত সুন্দর, চোখ ফিরিয়ে নেওয়া যায় না। মেয়েটা কি বলছে সেদিকে লক্ষ্য থাকে না, কি করে কথা বলছে তাই প্রধান হয়ে দাঁড়ায়। আবরার ঠিক করে রেখেছে সে বিয়ের পর অরুকে বলবে, তুমি প্রতি রাতে 1 ঘন্টা আমার সামনে বসবে এবং ননস্টপ কথা বলে যাবে, এক মুহূর্তের জন্যেও থামতে পারবে না। অরু, জি? তোমরা 2 বোন সম্পূর্ণ 2 রকম। চেহারার মিল ছাড়াও জেনেটিক কারণে বনে বনে কিছু মিল থাকে। তোমাদের তাও নেই। মিল আছে, দুজনের কাউকেই তো আপনি ভালো মতো জানেন না, তাই ধরতে পারছেন না। মিলটা কি বলো তো? অরূপ শান্ত গলায় বলল, ভালোবাসার ক্ষমতা আমাদের 2 বোনেরই অসাধারণ। আমরা পাগলের মতো ভালোবাসতে পারি। আমার দুলাভাই প্রাণী হিসেবে খুবই নিম্ন শ্রেণীর। তাকে যে কি পরিমাণ ভালো আপা বাসে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কি ভালো? কেন ভালো না? ভালোকে তো সবাই ভালোবাসে, মন্দকে কজন ভালোবাসতে পারে? আবরার আগের মতো মুগ্ধ চোখে আবার তাকালো। সে ভেবে পাচ্ছে না তার এই মুগ্ধতা বিয়ের পরেও থাকবে কিনা। এই মেয়েটি খুব সহজ, খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। এটিও একটি অস্বাভাবিক ব্যাপার। যার সঙ্গে অল্প কদিন পর বিয়ে হবে তার সঙ্গে এত স্বাভাবিক ভঙ্গিতে কি করে কথা বলা যায়? লজ্জা, দ্বিধা, সংকোচ খানিকটা হলেও তো আসবে। এই মেয়েটার মধ্যে তা আসছে না কেন? অরু, জি? প্রায় তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, মনে থাকে না। এখন নিশ্চয়ই মনে পড়েছে? হ্যাঁ, তুমি খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলো, আমার ভালো লাগে। আমি আবার কারো সঙ্গে খুব সহজ হতে পারি না। সহজ হতে ইচ্ছা করে কিন্তু পারি না। আমি যখন আমার মার সঙ্গে কথা বলি তখনও খানিকটা আড়াল থাকে। এই তো এখন সহজভাবে কথা বলছেন, এখন কি কোনো আড়াল বোধ করছেন? না, করছি না। তাই বলুন। আবরার ইতস্তত করে বলল, তোমার কি মুহিব নামে কোনো ছেলের সঙ্গে পরিচয় আছে?
আমার দূরসম্পর্কের এক ভাগ্নি দিন 10 আগে হঠাৎ একগাদা কথা বলল। আবরার থেমে গেল। অরু চুপ করে আছে, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আবরার অস্বস্তির সঙ্গে বলল, আমি অবশ্যই কিছুই মনে করি না, পরিচয় থাকাটাই স্বাভাবিক। ছেলেমেয়েরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়ছে, মেয়েদের শুধু মেয়ে বন্ধু থাকবে, ছেলে বন্ধু থাকবে না, তা কি করে হয়? অরু আবরারকে থামিয়ে দিয়ে বলল, আপনার ভাগ্নি ঠিকই বলেছে, মুহিব নামের একজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে। আবরার চুপ করে আছে। প্রসঙ্গটা তোলায় সে নিজেই বিব্রত বোধ করছে। তবে অরুর মধ্যে বিব্রত বা অস্বস্তি বোধের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অরু বলল, আর কিছু জানতে চান? আবরার বলল, হেই না না, কিছুই জানতে চাই না। সহপাঠী বন্ধুরা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, হইচই করছে, এ তো বন্ধুর মতো সম্পর্ক। এটা আমার কাছে খুব হেলদি বলে মনে হয়। অরু, তুমি কখনো মনে করবে না যে বিয়ের পর আমি তোমাকে সবার কাছ থেকে আলাদা করে ক্ষুদ্র গণ্ডিতে বন্দি করে ফেলব। মনের এইটুকু ঔদার্য আমার আছে। অরু বলল, আমি আপনাকে একটা চিঠি লিখেছি। আবরার বিস্মিত হয়ে বলল, কি চিঠি? আমি আপনার সঙ্গে খুব সহজ ভঙ্গিতে কথা বললেও আমার এমন কিছু কথা আছে যা সহজভাবে বলতে পারছি না, এই জন্যেই চিঠি লিখেছিলাম। কোথায় সেই চিঠি? চিঠিটা আমার পছন্দ হয়নি, আবার নতুন করে লিখব। আজ রাতেই লিখব। কাল আপনাকে আমি নিজের হাতে দিয়ে আসব। বিষয়বস্তু কি জানতে পারি? কাল জানবেন। অরু, কোনো সমস্যা আছে কি? অরু ক্ষীণ স্বরে বলল, আছে, সমস্যা আছে, বড় রকমের সমস্যা আছে। আবরার তাকিয়ে আছে, অরুও তাকিয়ে আছে। তবে সে তাকিয়ে আছে জানালার দিকে। বাইরে বৃষ্টি নেমেছে। বারান্দায় বাতি জ্বলছে বলেই বৃষ্টির ফোঁটা চোখে পড়ছে। আলো পড়ে বৃষ্টির ফোঁটাগুলি মুক্তার মতো ঝিকমিক করছে। অরুর কান্না পাচ্ছে, কান্না আটকে রাখতে কষ্ট হচ্ছে। মিরু এসে বলল, কি ব্যাপার, দুজন চুপচাপ কেন? খাবার দেয়া হয়েছে। আবরার লক্ষ্য করল অরুর হাতে আংটি নেই। এমন কোনো বড় ব্যাপার নয়, তবে কেন জানি এক ধরনের অস্বস্তি বোধ হচ্ছে। হাতে আংটি নেই। অরু নিজেও কি এ ব্যাপারটায় গুরুত্ব দিচ্ছে? হাত আড়াল করবার চেষ্টা করছে কেন? অরু খেতে বসল না। শুকনো মুখে বলল, আমার খিদে নেই। রাহেলা বললেন, দুপুরেও তো কিছু খাসনি, কি ব্যাপার, জ্বর নাকি? না, জ্বর না। দেখি, কাছে আয়। আশ্চর্য, জ্বর আছে তো। অরু হাসতে হাসতে বলল, এত আশ্চর্য হবার কি আছে মা, মানুষের জ্বর হয় না। অকারণে জ্বর হবে কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? ডাক্তার সাহেব আছেন, তাকে জিজ্ঞেস করো। আবরার নিঃশব্দে খাচ্ছে। মিরু তার প্লেটে খাবার উঠিয়ে দিচ্ছে। অরুদের খাবার টেবিলটা বেশ বড়। এত বড় টেবিলের এক কোণায় একজন মাত্র মানুষ খাচ্ছে। দৃশ্যটা চোখে পড়ার মতো। রাহেলা বললেন, তোমাকে একা খেতে হচ্ছে, কিছু মনে করো না বাবা। অরুর বাবা এখন খাবেন না, আমাকে তার জন্যে অপেক্ষা করতে হবে। আর মিরু সন্ধেবেলা 2টা রুটি খায়, রাতে আর কিছু খায় না। আবরার বলল, আমার কিছু অসুবিধা হচ্ছে না, একা খেয়ে আমার অভ্যাস আছে, বাড়িতেও আমি একাই খাই। মিরু বলল, আমি সন্ধ্যাবেলায় 2টা রুটি খাই কেন জানেন? আবিরের বাবার জন্যে। সে চিঠিতে লিখেছে, এ দেশের মেয়েদের বেশিরভাগ পেটুক, যা পায় গপ গপ করে খায়। বিয়ের পর এক একজন ফুলে কোলবালিশ হয়ে যায়। তুমি খাবার দাবারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে, তোমার মোটার ধাত। অরু বলল,
আপা চুপ করো তো, পুরো চিঠি মুখস্থ বলতে হবে না। এমনিতে আপার স্মরণশক্তি খুব খারাপ, কিন্তু দুলাভাইয়ের প্রতিটি চিঠি দাঁড়ি কমা কাটাকুটি সহ মুখস্থ। আবরার হাসল, রাহেলাও হেসে ফেললেন। হাসি গোপন করার চেষ্টা করেও হাসি গোপন করতে পারলেন না। মিরু কঠিন গলায় বলল, স্বামীর চিঠি মুখস্থ করা কি অপরাধ? না, অপরাধ না, তবে সেই চিঠি কবিতার মতো আবৃত্তি করে সবাইকে শোনানো একটা শাস্তিযোগ্য অপরাধ। মিরুর মুখ থমথম করছে, হয়তো সে কেঁদে ফেলবে। রাহেলা পরিস্থিতি সামলানোর জন্যে বললেন, মিরু, তুই আবরারের জন্যে 1 কাপ চা বানিয়ে আন। রাতে ভাত খাবার পর তুমি কি চা খাও বাবা? খাই না, তবে আজ খাবো। বৃষ্টি হওয়ায় ঠান্ডা ঠান্ডা লাগছে। ওরু বলল, মা, আমি আর বসে থাকতে পারছি না। তুমি তোমার গেস্টকে যত্ন করে চা খাওয়াও, আমি আমার ঘরে যাচ্ছি। শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে খুব ভালো মতো জ্বর আসছে। মুহিবের অবস্থা মনে হয় খারাপ। একজন ডাক্তার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে হঠাৎ ছুটে বের হলেন। 2 জন ডাক্তার নিয়ে ফিরলেন। জেবা চুপচাপ দাঁড়িয়ে দেখছে, কাউকে কিছু জিজ্ঞেসও করছে না। বজলু এসে বলল, আপা, ঘরে গিয়ে বসুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। জেবা একটু সরে দাঁড়ালো। বৃষ্টির ছাটে শাড়ির অনেকখানি ভিজেছে, খেয়ালই হয়নি। শীত লাগছে আপা? একটু লাগছে। তোমার স্ত্রী কোথায়? ওকে ভাইয়ের বাসায় রেখে এসেছি, খুব কান্নাকাটি করছিল। ভালো করেছ, সবাই মিলে কষ্ট করার কোনো অর্থ হয় না। আপা, আপনি কি কিছু খেয়েছেন? না, তোমরা খেয়েছ? জি, লিয়াকত টিফিন ক্যারিয়ারে করে বাসা থেকে খাবার নিয়ে এসেছিল। এমন খিদে লেগেছিল। খিদে লাগাটাই স্বাভাবিক, ক্রাইসিসের সময় খিদে পায়। লিয়াকত চাও নিয়ে এসেছে, আপনাকে একটু চা দেব আপা? জেবা স্বাভাবিক গলায় বলল, দাও। বজলু খুব অবাক হচ্ছে, কি শক্ত মেয়ে, কত সহজভাবে সমস্যা গ্রহণ করেছে, এখন পর্যন্ত একবারও কাঁদেনি। বজলু? জি আপা? মৃত্যু দেখে আমার অভ্যাস আছে। মা মারা গেলেন, বাবা মারা গেলেন, আমার ছোট একটা বোন ছিল রেবা, সেও মারা গেল। এরা 3 জনই সারা রাত মৃত্যু যন্ত্রণা ভোগ করে ভোরবেলা মারা গেল। সবার প্রথমে মারা গেলেন মা। মার মৃত্যুতে কেঁদেছিলাম, তারপর আর কাঁদিনি, কান্না আসেনি। জেবা চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে, তার মুখ দেখে মনে হচ্ছে চাটা ভালো লাগছে। আমার কি মনে হয় জানো বুঝলো? আমার মনে হয় মা বাবা মৃত্যুর পর পরকালে একটা সংসার পেতেছেন, এক এক করে আমাদের সব ভাই বোনকে নিয়ে যাচ্ছেন। সবার আগে নিলেন রেবাকে, কারণ রেবা ছিল বাবা মার খুব পছন্দের মেয়ে। এখন অপেক্ষা করছেন মুহিবের জন্যে। এইসব আলোচনা থাক আপা। কেন, তোমার শুনতে কি খারাপ লাগছে? আমার বলতে কিন্তু খারাপ লাগছে না। রেবার মৃত্যুর সময় কি হলো শোনো, খুব কষ্ট পাচ্ছিল। রাত 2টার সময় হঠাৎ করে যেন তার কষ্ট কমে গেল, স্বাভাবিকভাবে শ্বাস নিতে লাগলো। আমি তার মাথার কাছে বসে আছি। সে হঠাৎ শক্ত করে আমার 2 হাত ধরে উত্তেজিত গলায় বলল, আপা দেখো দেখো, আম্মু এসেছে, আম্মু। সে আঙ্গুল দিয়ে দরজার দিকে দেখাতে লাগলো। জেবা চায়ের কাপ বজলুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমাকে আরেকটু চা দাও। আপনি টুলটায় বসুন। জেবা বসতে বসতে বলল, আমার কি ধারণা জানো বুঝলো? আমার ধারণা আজও বাবা মা রেবা এসেছে, তারা মুহিবের খাটের পাশে বসে আছে।
এসব আলোচনা থাক আপা। আচ্ছা থাক, বলতুল একটা কথা বলো, মুহিব তো তোমার অনেক দিনের বন্ধু। জি। আমার সম্পর্কে সে নিশ্চয়ই তোমাদের কাছে অনেক কিছু বলতো। কি বলতো বলো তো? সবসময় বলতো এই পৃথিবীতে আপনার মতো ভালো মেয়ে অতীতে কখনো জন্মায়নি, বর্তমানে নেই, ভবিষ্যতেও জন্মাবে না। জেবার চোখে পানি এসে গেল। সে চোখ মুছতে মুছতে বলল, আমি জানতাম সে এই কথাই বলবে, তবু তোমার কাছে শুনতে চেয়েছি, ভালোই করেছি। অনেকক্ষণ ধরেই কাঁদতে চাচ্ছিলাম, পারছিলাম না, এখন পারছি। তুমি ভাগ্য বিশ্বাস করো বজলু? বজলু কিছু বলল না। জেবা বলল, আমি বিশ্বাস করি। এত বড় অ্যাক্সিডেন্ট হলো, এতগুলি মানুষ গাড়িতে, কারোরই কিছু হলো না। মারা যাচ্ছে শুধু একজন, সেই একজন যার একদিন আগে মাত্র বিয়ে হয়েছে। মৃত্যুটা দুদিন আগে কেন হলো না বলো তো? ওর মৃত্যুর পর কি হবে জানো? চারদিক থেকে শুধু সান্ত্বনার বাণী শুনব, সুন্দর সুন্দর সব বাণী, চমৎকার সব কথা। ইহকাল কিছুই না, ইহকাল হচ্ছে মায়া, আসল হচ্ছে পরকাল। প্রকৃতির নিয়ম কানুন মানুষের বোঝার উপায় নেই। কি কি কথা শুনব আমি তোমাকে লিখে দিতে পারি, আগেও 3 বার শুনেছি। জেবা হয়তো আরও কিছু বলতো, কথা থামিয়ে দিল। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে 2 জন ডাক্তার বেরুচ্ছেন। দুজনের মুখই জ্যোতিহীন। তাদের মুখের দিকে তাকিয়ে পরিষ্কার বলে দেয়া যায়, মৃত্যুর সঙ্গে যুদ্ধে এরা পরাজিত। জেবা উঠে দাঁড়ালো, ক্লান্ত গলায় বলল, আমি ওকে দেখে আসি। নার্স ছাড়াও একজন ডাক্তার মুহিবের পাশে আছেন। জেবা পায়ের কাছে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, ওর নিঃশ্বাসে এরকম শব্দ হচ্ছে কেন? ডাক্তার সাহেব, ওর কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? ডাক্তার সাহেব কিছু বললেন না। জেবা বের হয়ে এলো। শফিকুর রহমান সাহেব এসেছেন। বাবার হাত ধরে প্রিয়দর্শিনী দাঁড়িয়ে আছে। দুজনেই চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে। জেবা তাদের দেখল, কিছু বলল না। শফিকুর রহমান সাহেব বললেন, প্রিয়দর্শিনী তার মামাকে দেখার জন্যে খুব কান্নাকাটি করছিল, ওকে নিয়ে এসেছি। এই প্রথম শফিকুর রহমান তার মেয়েকে প্রিয়দর্শিনী নামে ডাকলেন। নাম উচ্চারণ করলেন স্পষ্ট করে, সুন্দর করে। জেবা বলল, তোমার মামাকে এখন দেখে তোমার ভালো লাগবে না মা? না দেখাই ভালো। প্রিয়দর্শিনী কঠিন স্বরে বলল, আমি দেখব। এসো আমার সঙ্গে, আমি একা যাব। প্রিয়দর্শিনী ছোট ছোট পা ফেলে এগিয়ে যাচ্ছে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের দরজায় হাত রেখে মিষ্টি রিনরিনে গলায় বলল, আমি কি 2 মিনিটের জন্যে ভেতরে আসতে পারি? শফিকুর রহমান সাহেব ভয়ঙ্কর অস্বস্তি বোধ করছেন। স্ত্রীর দিকে চোখ তুলে তাকাতেও পারছেন না। স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করতে করতে বললেন, জেবা, ওর অবস্থা কেমন? জেবা বলল, অবস্থা ভালো না, ডাক্তাররা কিছু বলছেন না, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। ওর গলা দিয়ে ঘর ঘর শব্দ হচ্ছে। প্রিয়দর্শিনী একা একা গিয়েছে, ও ভয় পাবে। শফিকুর রহমান বললেন, ও শক্ত মেয়ে, এতটুকুও ভয় পাবে না। আরেকটা কথা জেবা, তুমি নাকি চাও যে মেয়েটার সঙ্গে মুহিবের বিয়ে হয়েছে তাকে এখানে নিয়ে আসতে? হ্যাঁ। সেটা কি ঠিক হবে জেবা? এই ভয়ঙ্কর ঘটনাটা মেয়েটার আড়ালেই হওয়া কি ভালো না? মেয়েটাকে তো নতুন একটা জীবন শুরু করতে হবে। তাকে যদি এখন এখানে নিয়ে আসো, তাহলে নতুন করে জীবন শুরু করা
তার জন্য খুব সহজ হবে না। সবচেয়ে ভালো হয় কি জানো, যদি কেউ কোনোদিন না জানে যে মেয়েটার বিয়ে হয়েছিল। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বললাম জেবা, লিভ হার অ্যালোন। জেবা বলল, তুমি মুহিবের দিকটা দেখবে না? তুমি কি মনে করো না মৃত্যুর সময় স্ত্রীকে পাশে পাবার অধিকার তার আছে? শফিকুর রহমান জবাব দিলেন না। কোনো জবাব তার মাথায় এলো না। অরু জেগেই ছিল। সে জানত আবরার যাবার আগে তার ঘরে একবার উঁকি দেবে, জ্বর কেমন জানতে চাইবে, কপালে হাত রেখে উত্তাপ দেখবে। সেটাই তো স্বাভাবিক। যা স্বাভাবিক আবরার তা করল না, জ্বর দেখতে চাইল না। লাজুক মুখে বলল, তোমাকে একটা কথা বলতে এসেছি। আজ আমার জন্মদিন, খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বেড়াতে যাব। অরু বলল, আগে বললেন না কেন? বললেই হতো, কোথাও বেড়াতে যেতাম। লজ্জা লাগলো। তখন লজ্জা লাগলো তো এখন লাগছে না কেন? বুঝতে পারছি না। একটু বসি তোমার ঘরে? বসুন। মিরু এসে বলল, অরু তোর টেলিফোন। অরু বলল, কে? জানি না কে, একজন মহিলা। বললাম তোর অসুখ, শুয়ে আছিস, তারপরেও চাচ্ছেন, খুব নাকি জরুরি। অরু উঠে দাঁড়ালো। আবরারকে বলল, আপনি কিন্তু নড়বেন না, আমি এক্ষুনি আসছি। হ্যালো, কে? আমাকে তুমি চিনবে না, আমার নাম জেবা, আমি মুহিবের বড় বোন। অরু হকচকিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আপা। তুমি কি এক্ষুনি এই মুহূর্তে আসতে পারবে? কোথায়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কি ব্যাপার আপা? মুহিব অ্যাক্সিডেন্ট করেছে। অনেকক্ষণ চুপ করে থাকার পর অরু বলল, ওর কি জ্ঞান আছে? না, জ্ঞান নেই। অরু ক্ষীণ গলায় প্রায় অস্পষ্টভাবে বলল, ওর অবস্থা খুব খারাপ, তাই না আপা? হ্যাঁ, আমি আসছি। আমি কি আসবো তোমাকে নিয়ে আসতে? আপনাকে আসতে হবে না আপা। জামিল সাহেব শোবার আয়োজন করছিলেন। অরু এসে দরজা ধরে দাঁড়ালো। জামিল সাহেব বললেন, কি হয়েছে মা? অরু ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে নিয়ে চলো বাবা, আমি একা যেতে পারবো না, আমি কিছুতেই একা যেতে পারবো না। অরু হাঁটু গেড়ে মুহিবের পাশে বসে আছে। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। সে চাপা গলায় বলল, ডাক্তার সাহেব, আমি কি ওর হাত একটু ধরতে পারি? বৃদ্ধ ডাক্তার কোমল গলায় বললেন, অবশ্যই ধরতে পারো মা, অবশ্যই পারো। আমি যদি ওকে কোনো কথা বলি তাহলে ও কি শুনবে? জানি না মা, কোমার ভেতর আছে, তবে মস্তিষ্ক সচল, শুনতেও পারে। মৃত্যু এবং জীবনের মাঝামাঝি জায়গাটা খুব রহস্যময়। আমরা ডাক্তাররা এই জায়গা সম্পর্কে তেমন কিছু জানি না। ডাক্তার সাহেব, আমি ওকে কয়েকটা কথা বলবো, আপনি কি আমাকে কিছুক্ষণের জন্যে ওর পাশে থাকতে দেবেন? ডাক্তার সাহেব ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরে অরু একা। ছোট্ট ঘরটাকে তার সমুদ্রের মতো বড় মনে হচ্ছে। মুহিবের বিছানায় সাদা চাদরের জন্যে বিছানাটাকে মনে হচ্ছে সমুদ্রের ফেনা। সেই ফেনা অবিকল ঢেউয়ের মতো দুলছে। অরু দুহাতে মুহিবের ডান হাত ধরে আছে। সে খুব স্পষ্ট করে ডাকল, এই তুমি তাকাও, তোমাকে তাকাতেই হবে। আমি সব কিছুর বিনিময়ে তোমাকে চেয়েছিলাম, তোমাকে পেয়েছি। আমি তোমাকে চলে যেতে দেব না, তোমাকে তাকাতেই হবে,
তাকাতেই হবে। 25 বছর পরের কথা। অরুর বড় মেয়ে রুচির আজ বিয়ে। বিরাট আয়োজন। ছাদে প্যান্ডেল হয়েছে। 500 মতো মানুষ দাওয়াত করা হয়েছিল। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে 1000-এর ওপর দাওয়াতি মেহমান এসে পড়েছে। সমস্যা হচ্ছে আকাশের অবস্থা ভালো না। সারাদিন ঝকঝকে রোদ গিয়েছে। সন্ধ্যা থেকেই আকাশ মেঘলা। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। অরুর স্বামী আবরার সাহেব চিন্তায় অস্থির হয়ে পড়েছেন। খাওয়া কম পড়ে গেলে সমস্যা হবে। হোটেলে লোক পাঠিয়েছেন, খবর দিয়ে রাখা প্রয়োজনে যাতে খাবার চলে আসে। কিছু মেহমান খাইয়ে দিলে ভিড় পাতলা হতো। খাওয়ানো যাচ্ছে না, কারণ বর এখনো আসেনি। বড় দেরি করছে। সন্ধ্যা 7টার সময় চলে আসার কথা, এখন বাজছে 8টা। আকাশের অবস্থাও আরও খারাপ করেছে। বৈশাখ মাস, ঝড় বৃষ্টির কাল। তিরপল দেয়া আছে। ভারী বর্ষণ হলে তিরপলে কাজ হবে বলে মনে হয় না। এই নিয়েও আবরার সাহেব দুশ্চিন্তা করছেন। তার প্রেশারের সমস্যা আছে। সামান্য দুশ্চিন্তাতেও তার প্রেশার বেড়ে যায়। বর আসতে এত দেরি হবার কথা নয়। এত দেরি হচ্ছে কেন? বর এলো রাত 8:30টায়। অরুর মেজ মেয়ে কান্তা ছুটে এসে তার মাকে বলল, বর এসেছে মা। কি কুৎসিত রুচি, তুমি দেখলে বমি করে দেবে। কটকটে হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে। গরম খুব, এই জন্যে নাকি সে আচকান পড়েনি। পাঞ্জাবি দেখে আমার সব বন্ধুরা হাসাহাসি করছে। অরু হাতের কাঁচ ফেলে বর দেখতে গেলেন। বরের মুখের দিকে তিনি তাকালেন না। তাকিয়ে রইলেন কটকটে হলুদ রঙের পাঞ্জাবির দিকে। তার মাথা ঝিমঝিম করতে লাগলো। কান্তা বলল, কি হয়েছে মা, এরকম করছো কেন? তিনি অস্পষ্ট স্বরে বললেন, ভালো লাগছে না মা, আমাকে বিছানায় নিয়ে শুয়ে দে তো। বিয়ে বাড়ির আনন্দ কোলাহল থেকে তিনি দূরে সরে গেলেন। ঘর অন্ধকার করে শুয়ে রইলেন চুপচাপ। আবরার সাহেব খবর শুনে স্ত্রীর পাশে এসে বসলেন, হাত রাখলেন মাথায়। অরু বললেন, হাজারো কাজের সময় তুমি এখানে বসে আছো কেন? আমি ভালো আছি, মাথাটা কেন জানি একটু ঘুরে উঠল। আবরার সাহেব বললেন, কোনো অসুবিধা নেই, আমি না গেলে কাজ আটকে থাকবে না। ঝড় বৃষ্টি হচ্ছে, তিরপল নাকি ঝড়ে উড়ে গিয়েছে। তুমি খোঁজ খবর করবে না? খোঁজ খবর করার লোক আছে, তুমি চুপচাপ শুয়ে থাকো তো। এত সব সমস্যা, আর তুমি বসে আছো আমার ঘরে। লোকে হাসাহাসি করবে তো। করুক হাসাহাসি। রাত 1টার মতো বাজে। বিয়ে বাড়ি মোটামুটি শান্ত হয়েছে। বরযাত্রীরা চলে গেছে। শুধু বর আর তার কিছু বন্ধুবান্ধব রয়ে গেছে। এই বাড়িতে বাসর হবে। অল্প বয়স্ক মেয়েদের উৎসাহের সীমা নেই। তারা অকারণে চিৎকার ছোটাছুটি করছে। কান্তার উৎসাহই সবচেয়ে বেশি। যেন বাসরের যাবতীয় খুঁটিনাটি সংবাদ চারদিকে ছড়িয়ে দেবার পুরো দায়িত্ব তার উপর। তার 12 বছরের জীবনে এমন উত্তেজনার মুহূর্ত আসেনি। সে ছুটতে ছুটতে মার ঘরে এসে ঢুকল। হাঁপাতে হাঁপাতে বলল, এখন খুব মজা হবে মা। আপা করছি কি, দুলাভাইয়ের পাঞ্জাবি আগুন দিয়ে পোড়াচ্ছে। বন ফায়ার হবে, সবার সামনে আগুন দিয়ে পোড়ানো হবে। অরুর চোখে জল এসে যাচ্ছে। তিনি সেই জল সামলাবার প্রাণপণ চেষ্টা করছেন। আজ তার মেয়ের বিয়ে। এমন আনন্দের দিনে কি আর চোখের জল ফেলতে আছে?